সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অবাক হয়ে ভাবি যে ইউক্রেনের যে জমি রাশিয়া দখল করে নিয়েছে, সে জমি রাশিয়া কেন ছেড়ে দিতে চায় না? কিংবা রাশিয়াকে কেনই ইউক্রেনের জমি দখল করতে হয়েছে? এটি কি রাশিয়ার গর্ব, অহংকার? এখন মনে হচ্ছে যে বিষয়টা তা নয়। যদি আমরা ইকোনমিক্যালি চিন্তা করি এবং রেয়ার আর্থ অর্থাৎ খনিজ সম্পদ দিয়ে যদি এই যুদ্ধটাকে একটু ব্যাখ্যা করতে যাই, তাহলে অনেকগুলো হিসাব মিলে যায়। এই যেমন ধরুন ২০২২ সালে কানাডার একটা প্রতিষ্ঠান একটা জরিপ করেছিল। সেই জরিপের ফলাফল থেকে বলা হচ্ছে যে ইউক্রেনের 63% কয়লার খনি দখল করে নিয়েছে রাশিয়া এবং এর অর্ধেক আছে ম্যাঙ্গানিজ, সিজিয়াম, টাইটানাম এবং বিরল মৃত্তিকার মজুদ। এগুলো সবই দখল করে নিয়েছে। এই পর্যন্ত রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ খনিজ নিজেদের দখলে নিয়ে গেছে, তাকে যদি আপনি টাকা দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে এর মূল্য দাঁড়াবে $৩৫০ বিলিয়ন। এবং এই যে খনিজগুলো রাশিয়াকে কিভাবে লাভবান করেছে, বিশ্বের যে সাপ্লাই চেইন রয়েছে বিরল এসব খনিজ পদার্থের, সেই সাপ্লাই চেইনের উপরে রাশিয়া একটা নিয়ন্ত্রণ আনতে পেরেছে এবং এসব বিরল খনিজ পদার্থ দিয়ে নানা রকম অস্ত্র তৈরি করা যায়, বিমান তৈরি করা যায় এবং অত্যাধুনিক অনেক জিনিসপত্রের কাঁচামাল হিসেবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। ফলে একটা কৌশলগত অবস্থান থেকে রাশিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বাজারে তার মজুতের কারণে দখল এসেছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং দেখা যাচ্ছে যে ইউক্রেনের কাছ থেকে যে জমিগুলো দখল করে নিয়েছে, অর্থাৎ ইউক্রেনের ১/৫ জায়গা রাশিয়া তার দখলে নিয়েছে। এ শুধুমাত্রই তাকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে সবার সামনে প্রকাশ করেছে, বিষয়টি এমন নয়। রাশিয়া এখান থেকে আর্থিকভাবে লাভবান হয়েছে। এখন প্রশ্ন হলো যে আসলে এই খনিজ সম্পদগুলোকে বা বিরল খনিজ পদার্থগুলোকে কেন বিবেচনায় আনতে হবে? বিশ্লেষকরা বলে থাকেন যে ২১ শতকের যে অর্থনীতি, এই অর্থনীতি দাঁড়িয়েই আছে এইসব খনিজের উপরে। এখন তাহলে এই খনিজের মজুদ এবং কোথায় এই খনিজ পাওয়া যাবে, এসব বিষয়গুলো যদি চিন্তা ভাবনা করি তাহলে আমরা জিও পলিটিক্সের আরো অনেকগুলো বিষয় ঝটপট মিলিয়ে ফেলতে পারবো। এখন প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র কেন ইউক্রেনের এই খনিজের প্রতি আগ্রহী হয়ে উঠল? সেপ্টেম্বর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার তথাকথিত একটা ভিক্টোরি প্ল্যান করেছিলেন, অর্থাৎ তিনি বিজয়ের একটা প্ল্যান করেছিলেন। যে প্ল্যানের মধ্যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়েছিলেন যে ইউক্রেনের ব্যাপক পরিমাণে এসব খনিজ পদার্থের মজুদ রয়েছে এবং এগুলো রাশিয়ায় নিয়ে যাওয়ার চেয়ে এগুলো ইউক্রেনের বন্ধু রাষ্ট্রগুলো যদি পায় তাহলে সেটি ভালো হবে। আসলে ইউক্রেনের উদ্দেশ্য ছিল, অর্থাৎ জেলেনস্কির উদ্দেশ্য ছিল এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তখনকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সহায়তা আশ্বাস পাওয়া বা ডোনাল্ড ট্রাম্পের সমর্থন অর্জন করাই ছিল জেলেনস্কির উদ্দেশ্য। কারণ ডোনাল্ড ট্রাম্প তখন ব্যাপকভাবে বলছিলেন যে ইউক্রেনকে যেসব সহযোগিতা দিচ্ছে জো বাইডেন, এগুলো আসলে কোনো কাজের না। এই টাকা পয়সা যদি মার্কিন মানুষের জীবনমান উন্নয়নের জন্য ব্যবহার করা হয় তাহলে টাকা পয়সার সর্বোত্তম ব্যবহার করা হয়। অর্থাৎ নির্বাচনী প্রচার অভিযানে এক ধরনের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্প তখনই দিয়ে দিয়েছিলেন যে তিনি নির্বাচিত হলে আহ এই সহায়তা বন্ধ করে দেবেন। সুতরাং জেলেনস্কি গিয়েছিলেন ট্রাম্পের কাছে তার যে অনেক খনিজ আছে সেগুলো দেখাতে এবং এরপর যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন, আমরা সবাই জানি যে তিনি এই যুদ্ধ বন্ধ করার একটা প্রতিশ্রুতি দিয়েই এসেছেন এবং ডোনাল্ড ট্রাম্প এখন খনিজের মজুদ ইউক্রেনের কাছে চাইছেন এবং এর বিনিময়ে তিনি যে টাকা দিতে চাচ্ছেন এখন তা নয়। তিনি বলছেন যে ২০২২ সাল থেকে এ পর্যন্ত যে পরিমাণ সহায়তা যুক্তরাষ্ট্র কিয়েভকে করেছে তার বিনিময়ে ৫০,০০০ কোটি টাকা মূল্যের এই বিরল খনিজ পদার্থ ইউক্রেনকে দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এবং আমরা জানি যে সর্বশেষ খবর অনুযায়ী ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিসিনা বলছেন যে দুই দেশের ভেতরে খনিজ বিনিময়ের জন্য একটা চুক্তির কাগজপত্র একদম চূড়ান্ত পর্যায়ে হয়ে এসেছে। এখন এটি শুধুমাত্র দুই দেশের মধ্যে সই করার একটা বিষয় বাকি আছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্র এখানে সফল হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন সেখান থেকে খনিজ পাওয়ার জন্য একটা চুক্তিতে যাবে। জেলেনস্কি কিছুদিন আগে বলেছিলেন যে হ্যাঁ, তিনি এই চুক্তিতে সই করতে চান, কিন্তু তার আগে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান। আমরা দেখলাম যে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়
একটা যুদ্ধবিরতি নয়, বরং একটা দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি করতে চায় রাশিয়া। অর্থাৎ রাশিয়াও মনস্থির করে ফেলেছে যে এখানে তারা একটা শান্তি চুক্তি করবে, তাহলে যুদ্ধটি বন্ধ হবে এবং এই খনিজের উপরে যুক্তরাষ্ট্রের এক ধরনের দখল চলে আসবে। এবং যুক্তরাষ্ট্র যে পরিমাণ খনিজ ইউক্রেনের কাছে চেয়েছিল, সেটি আহ, ইউক্রেনের মজুদের 50% বলে জেলেনস্কি বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে তিনি প্রাথমিক যেই প্রস্তাব সেটিকে নাকচ করে দিয়েছেন। জেলেনস্কি বলেছিলেন যে তিনি তো আর দেশ বিক্রি করে দিতে পারেন না, এবং এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির এক ধরনের বাদানুবাদ হয়েছিল, মানে তর্কযুদ্ধ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কিথ ক্যালগের মধ্যস্থতায় আলাপ আলোচনার পরে এখন তাহলে একটা চুক্তি হয়েছে, এবং চুক্তিটা যখন সই হবে তখন নিশ্চয়ই কতটুকু খনিজ দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে, এইসব বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। কিন্তু সুপ্রিয় দর্শক, চলুন না আমরা জেনে নিই যে ইউক্রেনে আসলে কি ধরনের খনিজ রয়েছে। পৃথিবীতে এই যে গুরুত্বপূর্ণ কাঁচামাল খনিজ, তার যা মজুদ আছে, টোটাল মজুদের 5% রয়েছে ইউক্রেনে, এবং সেখানে 19 মিলিয়ন টন গ্রাফাইটের মজুদ আছে বলে প্রমাণিত হয়েছে বিভিন্ন জরিপে। এই গ্রাফাইট কি কাজে ব্যবহার করা হয়? এটি বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এখন জানেন যে রিনিউয়েবল এনার্জি, পরিবেশ রক্ষা ইত্যাদি নানান স্লোগানের আড়ালে এখন বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির ব্যবসা জমজমাট। এমনকি সুপ্রিয় দর্শক, বাংলাদেশেও এখন বৈদ্যুতিক গাড়ি পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বৈদ্যুতিক গাড়ি চার্জ করার স্টেশন গড়ে উঠছে। এই গাড়ি তৈরিতে এই গ্রাফাইট ব্যবহার করা হয়। সমস্ত ইউরোপে যত লিথিয়াম আছে তার 1/3 আছে ইউক্রেনে, এবং লিথিয়াম ব্যাটারি তৈরিতে কাজে লাগে। আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে তার যে ব্যাটারি এখন একবার চার্জ দিলে 3 দিন চলে যায়, আর চার্জ দেওয়া লাগে না। এই যে এত আধুনিক, এত শক্তিশালী ব্যাটারি হয়েছে, এই ব্যাটারি তৈরিতে লিথিয়াম ব্যবহার করা হয়। 2022 সালে যুদ্ধ শুরু করার আগে বিশ্বের মোট টাইটেনিয়ামের 7% ইউক্রেনে ছিল। এই যে টাইটেনিয়াম একটা হালকা ধাতু, এটি আপনার বিমান তৈরিতে, আহ, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন তৈরি থেকে শুরু করে অত্যাধুনিক অনেক জিনিস তৈরিতে এটি ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে খনিজগুলো যেগুলো ইউক্রেনে রয়েছে, এই খনিজগুলো বর্তমান সময়ে বিশ্বে অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতি শক্তিশালী করা, সামরিক ইন্ডাস্ট্রি শক্তিশালী করা, অস্ত্র তৈরি করা, আধুনিক জিনিসপত্র তৈরি করাতে এসব খনিজ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং যুক্তরাষ্ট্র কেন এই খনিজ পাওয়ার চুক্তিটি করতে যাচ্ছে, এই ব্যাপার তো আর বিস্তারিত ব্যাখ্যা করার কিছু নেই সুপ্রিয় দর্শক। যুক্তরাষ্ট্র চায় এই খনিজের জন্য চীনের উপর তার নির্ভরতা কমিয়ে দেওয়ার জন্য। গত ডিসেম্বরে চীন কিছু বিরল খনিজ পদার্থ রপ্তানি করা নিষিদ্ধ করে দেয়। তাহলে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ শুরু হয়, তখন চীনও তার হাতে কিছু কার্ড রয়েছে। এর আগের বছরে বিরল খনিজ রপ্তানি করা সীমিত করে দেয়, মানে কমিয়ে দেয়। বিশ্বের মোট খনিজের 75%-এর উপরে চীন দখল নিয়ে রেখেছে। অর্থাৎ বিশ্বের এই যে বিরল খনিজ যা রয়েছে তার 75% আছে চীনের। এমনকি গ্রিনল্যান্ডে পর্যন্ত চীন গিয়ে বিনিয়োগ করেছে এবং সেখান থেকেও তারা খনিজ সংগ্রহ করছে। ফলে আমেরিকা তার নিরাপত্তার জন্য এবং বিশ্বজুড়ে তার সুপ্রিমেসি রক্ষা করার জন্য এখন ডোনাল্ড ট্রাম্প এই খনিজ সংগ্রহ করতে চান। এ কারণেই তিনি গ্রিনল্যান্ড কিনে ফেলতে চান। এবং আমরা দেখতে পেলাম যে ইউক্রেনে যখন এই খনিজের বিষয়টি তার মাথায় এলো এবং তিনি সেখান থেকে খনিজ সংগ্রহ করেই তিনি ক্ষান্ত হচ্ছেন, এই বিষয়টি আমরা ধরে নিতে পারি। সুতরাং সুপ্রিয় দর্শক, আমরা এখন যে খনিজের মজুদ, মানে ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে এই যুদ্ধের একটা ব্যাখ্যা করলাম, যেখানে এই এখন পরিষ্কার হয়ে গেল যে এই খনিজের দখল এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়া, কৌশলগতভাবে বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য এই যুদ্ধ রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখন এই মীমাংসার পরে রাশিয়া তো ইউক্রেনের এই 1/5 জমি পেয়েই গেল, আমরা ধরে নিতে পারি, কারণ রাশিয়া এগুলো ফেরত দিতে চায় না। পাশাপাশি এই যে $350 বিলিয়ন মূল্যের খনিজ, সেই খনিজও রাশিয়া পেয়ে গেল। যুক্তরাষ্ট্র তাহলে কত ডলার মূল্যের খনিজ পেতে যাচ্ছে এই চুক্তি করার মধ্য দিয়ে, তা আমরা জানতে পারবো কিছুদিন পরে। তাহলে সুপ্রিয় দর্শক, সব তো শুনলেন আপনারা, পরিস্থিতি কি মনে হচ্ছে কমেন্টে জানান। আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।